প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিত আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর রসায়ন। এর আগের দিন কিন্তু রসায়নের অর্গ্যানিক পার্ট থেকে হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিন নিয়ে আলোচনা করেছে বালুরঘাটের স্বনামধন্য রসায়ন শিক্ষক সুখেন্দু নন্দী মহাশয়। আজকে কিন্তু তিনি তোমাদের যে পরবর্তী পার্টটা রয়েছে হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিনের যেটুকু বাকি ছিল সেই পার্টটা তো করাবেই, তার পাশাপাশি জৈব ধাতব যৌগ এবং অ্যালকোহল নিয়ে নতুন একটা টপিক কিন্তু আলোচনা করতে চলেছে। তোমরা কিন্তু সকলে খাতা পেন হাতের সামনে নিয়ে নাও, নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা কিন্তু মনোযোগ দিয়ে শোনো, সম্পূর্ণ ভিডিওটি না কেটে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাও এবং তোমরা প্রশ্ন জানাতে পারো। যদি কোনো প্রশ্ন না পেরে থাকতে পারো জানাতে পারো, স্যার কিন্তু অ্যান্সার দিয়ে দিবে। শেয়ার করো বন্ধুদের মাঝখানে, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা বলি, তো স্যার হচ্ছে যে ঘরটাতে পড়ান আমাদের, তো শৌখিন মানুষ, তো স্যার বলছে যে আমার ঘরটা একটু দেখানোর কথা, তো স্যারকে ঘরটা দেখো একটু। সুন্দর স্যারেরা বসার জায়গা, এখানে স্যার বসেন। এখানটায় স্যার তার বইপত্র রাখেন। আরও অনেক ঘর আছে, তো এই ঘরে স্যার মেনলি, এটা স্যারের বোর্ড, খুব সুন্দর বোর্ডটা এবং আকর্ষণীয়। গাছটা, একটা গাছ রয়েছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। পাশাপাশি একটা সুন্দরভাবে আর্টও রয়েছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর্টটা খুব ভালো লাগছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এবং তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ঘরটাকে খুব সুন্দরভাবে। স্যার খুব শৌখিন মানুষ এবং শৌখিনভাবে সমস্ত কিছু সাজাতে খুবই ভালোবাসে। উপরে অনেক বই রাখা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশেপাশে। এবার নিচে একটা আশ্চর্য জিনিস, যে স্যার কার্পেটটা পেতেছে, এটা কিন্তু নিজের হাতে তৈরি করা। খুব ভালো একটা, মানে স্যারের যে এত আর্টস, খুব এটা আমাদের আকর্ষণীয় করে এবং স্যারের প্রতি এমনি রেসপেক্ট বোধ বেড়ে যায়। তো এরকম একটা স্যারের সান্নিধ্যে তোমরা সমস্ত বিষয়টা জানতে পারছো, কেমিস্ট্রির বিষয়টা, তো অবশ্যই এর ফায়দাটা কিন্তু তোমাদের তোলা উচিত। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। অনেকক্ষণ কথা বলে ফেললাম, অনেক কিছু দেখিয়ে ফেললাম তো স্যারের ইয়ে সম্পর্কে। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি তাতে পড়াশোনাটা করা সত্যি খুব কষ্টকর। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইভেট টিউশনি বন্ধ। এই অবস্থায় ছাত্রছাত্রীরা দিশেহারা, বিশেষ করে যারা আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তো যাই হোক, আমি রসায়ন শিক্ষক হিসেবে চেষ্টা করছি যাতে ছাত্ররা কিছুটা অন্তত উপকৃত হয়। তোমরা ইউথফুল স্টাডিজ এই চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো, এবং এখানে শুধু কেমিস্ট্রি নয়, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বিভিন্ন সাবজেক্টের উপর যে সমস্ত মাস্টারমশাই বা দিদিমণিরা আলোচনা করছেন সেগুলো তোমরা ফলো করবে, এবং ভালো লাগলে লাইক দেবে, কমেন্টে বিভিন্ন প্রশ্ন থাকলে সেগুলো তোমরা জানাবে। ধন্যবাদ। আমি সুখেন্দু নন্দী। আজকে আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন 12 ক্লাসের অর্গানিক কেমিস্ট্রি, তো সেটার উপরে আমার কাছে কয়েকটা প্রশ্ন জানতে চেয়েছে, সেই উত্তর দিয়ে আমি পরবর্তী অধ্যায়ে চলে যাব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে বসো। একজন জানতে চেয়েছে আমার কাছে ক্লোরোবেনজিন এবং মিথাইল ক্লোরাইড, এটা হ্যালো অ্যালকেন, এটা হ্যালো অ্যারিন। এদের মধ্যে মিথাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ যত সহজে হয়, ক্লোরোবেনজিনের আদ্র বিশ্লেষণ
তত সহজে হয় না কেন? খুব ভালো প্রশ্ন। ক্লোরোবেঞ্জিনের গঠনটা জানতে হবে। ক্লোরোবেঞ্জিনে Cl পরমাণুর যে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, সেই নিঃসঙ্গ ইলেকট্রনের সঙ্গে বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনের রেজোনেন্স ঘটে। কিরকম? এর ফলে CCl যে এক বন্ধন ছিল সেটা কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। দ্বিবন্ধন চরিত্র লাভ করার ফলে CCl বন্ধন অনেক শক্তিশালী হয়। এই Cl পরমাণুকে সহজে প্রতিস্থাপন করা যায় না। তাহলে ক্লোরোবেঞ্জিন এই রেজোনেন্স কিন্তু আরো ঘটতে থাকবে পরপর। ইত্যাদি। ক্লোরোবেঞ্জিন এই রেজোনেন্সের ফলে CCl বন্ধন এক বন্ধন যেটা ছিল সেটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। এই দ্বিবন্ধন চরিত্র লাভ করার জন্য CCl বন্ধনটা দৃঢ় হয় এবং Cl পরমাণুকে সহজে প্রতিস্থাপন করা যায় না। সেই জন্য ক্লোরোবেঞ্জিন সহজে আদ্র বিশ্লেষিত হয় না। মিথাইল ক্লোরাইডে অনুরূপ রেজোনেন্স নাই, সেই জন্য মিথাইল ক্লোরাইড সহজেই আদ্র বিশ্লেষিত হয়। পরবর্তী প্রশ্ন, বেঞ্জাইল ক্লোরাইড এবং ক্লোরোবেঞ্জিন এদের মধ্যে কিভাবে পার্থক্য করা যাবে? বেঞ্জাইল ক্লোরাইড এবং ক্লোরোবেঞ্জিনের মধ্যে কিভাবে পার্থক্য করা যাবে? বেঞ্জাইল ক্লোরাইডকে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে AgCl এর সাদা অবক্ষেপ পড়ে। বেঞ্জাইল ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে AgCl এর সাদা পদক্ষেপ পড়ে, কিন্তু এতে সিলভার নাইট্রেট যোগ করলে কোনো পদক্ষেপ পড়ে না। এইভাবে আমরা বেঞ্জাইল ক্লোরাইড এবং ক্লোরোবেঞ্জিনের মধ্যে পার্থক্য করতে পারব। আরেকজন জানতে চেয়েছে CHCl3 এবং CHF3 এর মধ্যে কোনটি বেশি আম্লিক? CHCl3 এবং CHF3 এর মধ্যে কোনটি বেশি আম্লিক? অ্যানসার হবে CHCl3। কারণ CHF3 তে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের মাইনাস আই প্রভাব ক্লোরিনের থেকে বেশি। এই মাইনাস আই প্রভাবের জন্য CH যে বন্ধন, CH বন্ধনের ধ্রুবীয়তা বৃদ্ধি পায় মাইনাস আই প্রভাবের জন্য এখানে। তাহলে CH বন্ধনের ধ্রুবীয়তা বৃদ্ধি পাওয়ার জন্য এখান থেকে H+ আয়ন অপসারিত হলে যে CF3 মাইনাস আয়ন থাকে এর স্থিতিশীলতা কমে যায়। ফলে এর স্থিতিশীলতা কমে গেলে বিপরীতমুখী বিক্রিয়াটা হতে থাকবে, অর্থাৎ H+ আয়নের উৎপাদন কমে যাবে। সেই জন্য CHF3 এর আম্লিকতা CHCl3 অপেক্ষা কম হবে। তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছে গ্রিগনার বিকারক কি? তো গ্রিগনার বিকারকের উপরে আমরা ডিটেইলস আলোচনা করব। গ্রিগনার বিকারক হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড RMgX। অ্যালকিল 8টা অ্যালকিল গ্রুপ
এক্স হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন নয়, এক্স ইজ ইকুয়াল টু ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে এইভাবে এক্স এর মান চেঞ্জ করে এবং আর এর মান চেঞ্জ করে বিভিন্ন রকমের গ্রিগনার বিকারক পাওয়া যাবে, এগুলোকে বলা হয় জৈব ধাতব যৌগ। এবার গ্রিগনার বিকারক তৈরি করতে গেলে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া, ইথার মাধ্যমে। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া ইথার মাধ্যমে করলে উৎপন্ন হবে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার বিকারক। এখানে মাধ্যমটা ইথার, ইথারের পরিবর্তে নেওয়া যেতে পারে টিএইচএফ অথবা অ্যানিসল, এগুলো নেওয়া যেতে পারে। টেট্রাহাইড্রোফিউরান বা অ্যানিসল এখানে ব্যবহার করা যেতে পারে ইথারের পরিবর্তে। আচ্ছা, এবার অ্যালকিল হ্যালাইডে অ্যালকিল গ্রুপ ছিল পজিটিভ, অ্যালকিল হ্যালাইডে অ্যালকিল গ্রুপ ডেল্টা প্লাস, এখানে অ্যালকিল গ্রুপ ডেল্টা মাইনাস। তাহলে অ্যালকিল গ্রুপের পোলারিটি বা ধ্রুবীয়তা চেঞ্জ হয়ে গেল। অ্যালকিল গ্রুপ অ্যালকিল হ্যালাইডের মধ্যে ছিল ধনাত্মক, কিন্তু গ্রিগনার বিকারকের মধ্যে অ্যালকিল গ্রুপ কিন্তু ঋণাত্মক। তাহলে এই যে ধ্রুবীয়তা চেঞ্জ হলো, এটাকে বলে আমপ্লাম। অ্যালকিল গ্রিগনার বিকারক তৈরিতে অ্যালকিল গ্রুপের এই যে ধ্রুবীয়তার পরিবর্তন, এটার নাম হচ্ছে আমপ্লাম। এবার আমরা দেখব গ্রিগনার বিকারক থেকে কিভাবে কতগুলো গুরুত্বপূর্ণ যৌগ তৈরি করা যায়। যেমন ধরো প্রাইমারি অ্যালকোহল, গ্রিগনার বিকারক থেকে প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যাবে। ফর্মালডিহাইড আর গ্রিগনার বিকারক, এখানে না হলো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। উৎপন্ন হবে একটা অন্তর্বর্তী যৌগ, যাকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় প্রাইমারি অ্যালকোহল। CH3 CH2OH ইথানল। তাহলে এই যে প্রাইমারি অ্যালকোহল, এটা তৈরি করলাম গ্রিগনার বিকারক থেকে, কার সাহায্য নিয়ে? ফর্মালডিহাইড। এবার একইভাবে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করা যাবে। সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে গেলে নিতে হবে অ্যাসিটালডিহাইড, CH3CHO। তাহলে অন্তর্বর্তী যৌগটা হবে এরকম, এখানে আমরা পাবো সেকেন্ডারি অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, CH3CHOH CH3। তাহলে ফর্মালডিহাইড থেকে পাওয়া যাবে প্রাইমারি অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড থেকে পাওয়া যাবে সেকেন্ডারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল পেতে গেলে নিতে হবে কিটোন, অ্যাসিটোন। তাহলে অন্তর্বর্তী যৌগ এটা হবে, এখানে আমরা পেয়ে যাব টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি দুইটা অ্যালকোহল, CH3CH3CH3OH। অ্যাসিটোন থেকে গ্রিগনার বিকারক থেকে বিক্রিয়া করে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে টারশিয়ারি অ্যালকোহল। তাহলে গ্রিগনার বিকারক থেকে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি তিন রকম অ্যালকোহলই পেতে পারি। এবারে গ্রিগনার বিকারক থেকে
আমরা তৈরি করবো অ্যালডিহাইড, হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে গ্রিগনার বিকারক। এই অন্তর্বর্তী যৌগ যাকে আদ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড আসবে। HCN গ্রিগনার বিকারক দিয়ে অন্তর্বর্তী যৌগ যাকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে অ্যাসিড অ্যালডিহাইড, বাই প্রোডাক্ট MgBrOH এবং অ্যামোনিয়া। এখানে যদি আমরা CH3CN নেই, মিথাইল সায়ানাইড, তাহলে আমরা কিটোন পেয়ে যাব। তাহলে এখানে CH3 গ্রুপ আসবে, এখানে আসবে CH3 কিটোন। তাহলে অ্যালডিহাইড কিটোন দুটোই গ্রিগনার বিকারক থেকে তৈরি করা যাবে। এস্টার গ্রিগনার বিকারকের সাহায্য নিয়ে এস্টার তৈরি করতে হবে। ইথাইল ক্লোরোফরমেট, এই যৌগটা হচ্ছে ইথাইল ক্লোরোফরমেট প্লাস গ্রিগনার বিকারক। এখানে হ্যালোজেনটা একই নিলে সুবিধা হয়। ইথাইল ক্লোরোফরমেট তার সঙ্গে গ্রিগনার বিকারক CH3MgCl, অন্তর্বর্তী যৌগ আদ্র বিশ্লেষণ করলে এস্টার CH3C ডবল বন্ড ও C2H5 এস্টার, বাই প্রোডাক্ট হচ্ছে MgCl2 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড প্লাস গ্রিগনার বিকারক, কার্বন ডাই অক্সাইড প্লাস গ্রিগনার বিকারক, অন্তর্বর্তী যৌগ আদ্র বিশ্লেষণ কার্বক্সিলিক অ্যাসিড। CO2 প্লাস গ্রিগনার বিকারক CH3MgCl বা Br যাই হোক, তাহলে অন্তর্বর্তী যৌগ তৈরি হলো। এটা আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে আমরা পেলাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এইভাবে গ্রিগনার বিকারকের সাহায্য নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন জৈব যৌগ তৈরি করতে পারবো। গ্রিগনার বিকারকের উপরে মূল আলোচনা এটাই। এর বাইরেও তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা সেটা কমেন্টে জানাবে। আমরা এবার পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরবর্তী চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল, ইথার। দ্বিতীয় চ্যাপ্টার এটা অ্যালকোহল, ফেনল, ইথার। প্রথমে আলোচনা করবো আমরা অ্যালকোহল দিয়ে। OH অ্যালকোহল দিয়ে প্রথমে আমরা আলোচনা করব। এটা 1 ডিগ্রি প্রাইমারি অ্যালকোহল, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। প্রাথমিকভাবে এটা অ্যালকোহলের শ্রেণীবিভাগ, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি।
এছাড়াও আর একটা শ্রেণীবিভাগ আছে, সেটা হচ্ছে OH মূলকের সংখ্যা অনুযায়ী। মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক CH3CH2OH, যেখানে OH মূলক একটাই, এটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক, ইথিলিন গ্লাইকল, OH মূলক দুটো, CH2OH বন্ড CH2OH। ট্রাইহাইড্রিক, গ্লিসারল, CH2OH CHOH CH2OH। মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, তিনের বেশিও থাকতে পারে, সেটা হবে পলিহাইড্রিক। যেমন CH2OH CHOH হোল 4 CH2OH। সরবিটল, এখানে আমরা দেখতে পাচ্ছি OH মূলক তিনের বেশি। তাহলে OH মূলকের সংখ্যা অনুযায়ী অ্যালকোহলের শ্রেণীবিভাগ মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক। ভিসিনাল এবং জেম, ভিসিনাল এবং জেম ডাইহ্যালাইড কিরকম? জেম ডাইহ্যালাইডে একই কার্বনের মধ্যে একাধিক OH মূলক, কিন্তু ভিসিনালে পাশাপাশি কার্বনে OH মূলক। এটাকে বলা হয় ভিসিনাল ডাইয়ল, এটাকে বলা হয় জেম ডাইয়ল। জেম ডাইয়ল সাধারণত দুস্থিত হয়, আনস্টেবল। কেন আনস্টেবল হয়? কারণ এটা সহজেই জলের অণু অপসারিত করে কার্বনিক গ্রুপে পরিণত হয়ে যায়। জেম ডাইয়াল জলের অণু অপসারিত করে কার্বনিল যৌগে পরিণত হয়, সেই জন্য এরা দুস্থিত হয়। তবে জেম ডাইহ্যালাইডে যদি ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে তাহলে তার সুস্থিরতা বাড়ে। যেমন ক্লোরাল হাইড্রেট, এখানে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ ক্লোরিন রয়েছে, এটা জেম ডাইহ্যালাইড, কিন্তু এটা স্টেবল যৌগ, সুস্থিরতা বেশি। অ্যালকোহলের একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে যে অ্যালকোহল নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল দুই রূপে কাজ করতে পারে। অ্যালকোহল কখনো নিউক্লিওফাইল রূপে কাজ করে, কখনো ইলেকট্রোফাইল রূপে কাজ করে। কখন ইলেকট্রোফাইল, কখন নিউক্লিওফাইল? যখন অ্যালকোহলের OH বন্ধন ভেঙে যাবে, বিয়োজিত হবে, তখন সেটা হবে নিউক্লিওফাইল। আর যখন CH বন্ধন ভাঙবে তখন সেটা হবে ইলেকট্রোফাইল। আমরা দুই রকমের উদাহরণ দেখছি। এটা অ্যালকোহল, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের সঙ্গে যখন যুক্ত হবে তখন এই অন্তর্বর্তী যৌগ তৈরি হলো, তৈরি হয়ে এখান থেকে H+ আয়ন অপসারিত হয়ে পড়ে থাকবে ইথার। এক্ষেত্রে অ্যালকোহল নিউক্লিওফাইল রূপে কাজ করবে।
আর ইলেকট্রোফাইল রূপে কখন কখন কাজ করবে? যখন সিএইচ বন্ধন ভাঙবে। H+ আয়ন যুক্ত হলো RCH2 OH2+। এক্ষেত্রে অ্যালকোহল তখন ইলেকট্রোফাইল রূপে কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দুই রূপে কাজ করতে পারে। প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে কিভাবে শনাক্ত করব কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টারশিয়ারি? লুকাস বিকারকের সাহায্যে। লুকাস বিকারক দিয়ে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল শনাক্ত করা যাবে। লুকাস বিকারক হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl মিশ্রণ। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারকের মধ্যে যে কোনো অ্যালকোহল যোগ করলে দ্রবণটা ঘোলাটে হয়ে যায়, কারণ অদ্রাব্য অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হয়। অ্যালকোহল প্লাস HCl, RCl প্লাস জল। এটা অদ্রাব্য, সেই জন্য যে কোনো অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করলে দ্রবণটা ঘোলা হয়, কারণ অদ্রাব্য অ্যালকিল ক্লোরাইড গঠিত হয়। এইটা বিক্রিয়ার ক্রম এরকম: 3 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি। অর্থাৎ টারশিয়ারি অ্যালকোহল সবচেয়ে দ্রুত দ্রবণটা ঘোলাটে করবে, সেকেন্ডারি অ্যালকোহল আরো ধীরে, প্রাইমারি অ্যালকোহল আরো ধীরে। এইভাবে আমরা জানতে পারবো যে কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি এবং কোনটা টারশিয়ারি অ্যালকোহল। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ভিক্টর মেয়ার পদ্ধতি। ভিক্টর মেয়ার পদ্ধতির সাহায্যে আমরা একইভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলকে শনাক্ত করতে পারবো। প্রথমে আসি প্রাইমারি। যোগ করতে হবে HI, তৈরি হবে RCH2I, যোগ করতে হবে HNO2, RCH2NO2, যোগ করতে হবে HNO2, এটা হচ্ছে নাইট্রোটিক অ্যাসিড, যাতে কস্টিক সোডা যোগ করলে দ্রবণটা লাল হবে। তাহলে প্রাইমারি অ্যালকোহল ক্রমান্বয়ে HI, HNO2 এবং HNO2 যোগ করার পর কস্টিক সোডা দ্রবণ যোগ করা মাত্র দ্রবণটা হয়ে যাবে লাল। এটা হলো প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল এখানে করছি। সেকেন্ডারি অ্যালকোহল HI যোগ করলাম, OH টা I দ্বারা প্রতিস্থাপিত হলো, HNO2 যোগ করলাম,
আইটা প্রতিস্থাপিত হলো NO2 দ্বারা, HNO2 যোগ করলাম, এটাকে বলে জিউডোনাইট্রল। তাতে NOH যোগ করলে দ্রবণটা হয়ে যাবে নীল। সেকেন্ডারি অ্যালকোহল, প্রথমে HI, তারপরে HNO2, তারপরে HNO2 যোগ করার পরে জিউডোনাইট্রল তৈরি হলো, কস্টিক সোডা দ্রবণ যোগ করলে পরে দ্রবণটা হয়ে যাবে নীল। তাহলে প্রাইমারি ছিল লাল, এক্ষেত্রে হয়ে গেল নীল। এবার আসি আমরা টারশিয়ারি অ্যালকোহল, R3COH। টারশিয়ারি প্রথমে হলো I, তারপরে NO2, এবারে HNO2 যোগ করলেই দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে, কস্টিক সোডা দ্রবণ যোগ করলে বর্ণহীন থাকবে। তাহলে এইভাবে আমরা খুব সহজে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারবো। মিথাইল অ্যালকোহল বা মিথানল কিভাবে তৈরি করা হয়? মিথানল তৈরি করা হয় প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে ওয়াটার গ্যাস থেকে। ওয়াটার গ্যাস, CO+H2 হচ্ছে ওয়াটার গ্যাস, তাতে হাইড্রোজেন যোগ করতে হবে। কন্ডিশন, এই শর্তে বিক্রিয়া করে উৎপন্ন হবে মিথানল। তো ওয়াটার গ্যাস থেকে এইভাবে পাওয়া যাবে হচ্ছে মিথানল। এগুলো বাণিজ্যিক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কাঠের অন্তর্ধান। কাঠের অন্তর্ধান, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ উড। কাঠের অন্তর্ধান করলে, বায়ু নিরুদ্ধ অবস্থায় পাতন, সেটা হচ্ছে অন্তর্ধান করলে যে গ্যাসীয় উপাদান পাওয়া যায়, সেই গ্যাসীয় উপাদানকে ঠান্ডা করলে তরল, বাদামি বর্ণের তরল পাওয়া যাবে। সেই তরলটাকে বলে পাইরোলিগনিয়াস অ্যাসিড। পাইরোলিগনিয়াস অ্যাসিড, এটা কোনো নির্দিষ্ট অ্যাসিড নয়, বেশ কয়েকটি যৌগের এটা মিশ্রণ। অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, মিথানল, জল, এই চারটা জিনিসের যৌগের মিশ্রণকে বলা হয় পাইরোলিগনিয়াস অ্যাসিড। স্বভাবতই এখান থেকে যদি আমরা মিথানল পেতে চাই, তাহলে অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড এবং জল, তাহলে এই তিনটাকে তাহলে কি করতে হবে? অপসারণ করতে হবে। এই তিনটাকে অপসারণ করলে তবে আমরা মিথানলটা পাবো। প্রথমে অ্যাসিটিক অ্যাসিড দূর করতে হলে যোগ করতে হবে কলিচুন। অ্যাসিটিক অ্যাসিড দূর করতে হলে যোগ করতে হবে কলিচুন, ক্যালসিয়াম অ্যাসিটেট রূপে পৃথক হয়ে যাবে। এবার থাকলো অ্যাসিটোন, মিথানল এবং জল। আংশিক পাতন করে অ্যাসিটোন এবং মিথানলকে পৃথক করা যাবে। কিরকম? অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি সেন্টিগ্রেড আর মিথানলের স্ফুটনাঙ্ক 64.15 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আংশিক পাতন করলে কম উৎবায়ী এটা পড়ে থাকবে, অধিক উৎবায়ী অ্যাসিটোন বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে আমরা পাবো মিথানল এবং জল। মিথানল এবং জলের মধ্যে থেকে জলটাকে অপসারণ করতে হবে পোড়া চুন দিয়ে।
কিন্তু তাতে করেও সম্পূর্ণ জল অপসারিত হবে না। এর মধ্যে যোগ করতে হবে অনার্দ্র CaCl2, অনার্দ্র CaCl2 যোগ করলে এরকম একটি কেলাস গঠিত হবে 4CH3CaCl2। এই কেলাসকে ফিল্টার করে পাতন করলে সম্পূর্ণ বিশুদ্ধ জলবিহীন মিথানল পাওয়া যাবে। এই হচ্ছে মিথানলের প্রস্তুতি। এবার আসি ইথানল প্রস্তুতি। ইথানল প্রস্তুত করা হয় সন্ধান প্রক্রিয়াতে। ফার্মেন্টেশন, গ্লুকোজ থেকে। গ্লুকোজের জলীয় দ্রবণে যোগ করতে হবে ইস্ট। গ্লুকোজের জলীয় দ্রবণে ইস্ট যোগ করলে ইস্ট মধ্যস্থ জাইমেজ নামক উৎসেচক তৈরি করবে ইথানল, আর বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গত হবে। তাহলে এইভাবে আমরা গ্লুকোজ থেকে ইথানল পাবো সন্ধান প্রক্রিয়াতে। সুক্রোজ থেকে, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, ইস্ট যোগ করতে হবে। এবারে উৎসেচক হচ্ছে ইনভার্টেজ। ইনভার্টেজ এবার হচ্ছে এনজাইম বা উৎসেচক। তৈরি হবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে তৈরি হবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইস্ট মেশানো আছে, অতঃপর জাইমেজ উৎসেচক এটাকে ইথাইল অ্যালকোহলে পরিণত করে। এই হচ্ছে সুক্রোজ থেকে। এবারে আসি স্টার্চ থেকে। স্টার্চ, স্টার্চের আর্দ্র বিশ্লেষণ, যোগ করতে হবে মল্ট। এনজাইমের নাম ডায়াস্টেজ। মল্ট মধ্যস্থ ডায়াস্টেজ নামক এনজাইম স্টার্চকে আর্দ্র বিশ্লেষিত করে তৈরি করবে মল্টোজ। মল্টোজ, এই মল্টোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে গ্লুকোজ, অতঃপর জাইমেজ এটাকে বানিয়ে দেবে ইথাইল অ্যালকোহল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সন্ধান প্রক্রিয়াতে গ্লুকোজ থেকে, সুক্রোজ থেকে এবং স্টার্চ থেকে ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি করা যায়। ইথানল এবং মিথানলের পারস্পরিক রূপান্তর কিভাবে করা যাবে? প্রথমে আমরা আসছি মিথানল থেকে ইথানল। মিথানল থেকে ইথানল। মিথানল যোগ করতে হবে লাল ফসফরাস, আয়োডিন, পাওয়া যাবে CH3I, KCN, CH3CN।
বিজারণ অ্যামিন, বিজারণ করলে হবে অ্যামিন। অতঃপর NaNO2 প্লাস HCl অর্থাৎ HNO2 যোগ করলে পাওয়া যাবে ইথানল। এইভাবে মিথানল থেকে ইথানল তৈরি করা যাবে। লাল ফসফরাস আয়োডিন দিলে ওইটা প্রতিস্থাপিত হবে আই দ্বারা, পটাশিয়াম সায়ানাইড যোগ করলে হবে CH3CN, বিজারণ করতে হবে সোডিয়াম আর অ্যালকোহল দিয়ে বিজারণ করলে CN-টা হয়ে যাবে NH2 অ্যামিন। এই অ্যামিনকে NaNO2 আর HCl বা HNO2 দ্বারা বিক্রিয়া করলে পাওয়া যাবে NH2টা হয়ে যাবে OH ইথানল। এই গেল হচ্ছে মিথানল থেকে ইথানল। এবার আমরা আসি ইথানল থেকে মিথানল। তাহলে C2H5OH এটাকে জারণ করা হলো, পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় H2SO4 দিয়ে জারণ করলে পাওয়া যাবে অ্যাসিটিক অ্যাসিড। ইথানলকে জারণ করলে পাওয়া যাবে অ্যাসিটিক অ্যাসিড। PCl5 অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যামোনিয়া, অ্যাসিটামাইড। এবার হফম্যান অবনমন, ব্রোমিন কস্টিক পটাশ দিয়ে উত্তাপ দিলে CO-টা ভ্যানিশ হয়ে যাবে, পড়ে থাকবে NH2 শুধু, তাহলে CH3NH2। মিথাইল অ্যামিন HNO2। তাহলে এইভাবে মিথানল থেকে ইথানল আবার ইথানল থেকে মিথানলের পারস্পরিক রূপান্তর করা যাবে। আচ্ছা, এক ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি থেকে সেকেন্ডারি অ্যালকোহল কিভাবে তৈরি করা যাবে? প্রোপানল প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি, HI CH3CH2CH2I, অ্যালকোহলীয় KOH উত্তাপ, প্রোপিন CH3CH2 প্রোপিন, HBr মার্কনিকফের নিয়ম, যেখানে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন প্রবেশ করলো, এখানে হাইড্রোজেন কম এখানে ব্রোমিন প্রবেশ করলো, এখানে হাইড্রোজেন, তাহলে 2 ব্রোমো প্রোপেন, জলীয় KOH, এটা 2 ডিগ্রি সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। এইভাবে 1 ডিগ্রি থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। এবার আসি উল্টোটা, 2 ডিগ্রি থেকে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যাবে? দুই ডিগ্রি অ্যালকোহল, গাঢ় H2SO4 উত্তাপ, প্রোপিন, HBr পারক্সাইড, মার্কনিকফের বিপরীত নিয়ম, HBr পারক্সাইড,
তাহলে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন ঢুকবে। ওয়ান ব্রোমোপ্রোপেন, জলীয় KOH, এক ডিগ্রি। তাহলে এইভাবে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যাবে। অ্যালকোহলের নিরুদন, অ্যালকোহলের নিরুদন ডিহাইড্রেশন 2 রকম হয়। একটা অন্ত আণবিক নিরুদন আর একটা আন্ত আণবিক নিরুদন। ইন্ট্রামলিকুলার অন্ত আণবিক কিরকম? C2H5OH, গাঢ় H2SO4, ইথিলিন প্লাস জল। এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার বা অন্ত আণবিক, কারণ এখানে এক অণু ইথাইল অ্যালকোহল, সেই অণু থেকেই জলটা অপসারিত হয়েছে, পাওয়া গেছে ইথিলিন। এবার 2 নম্বর হচ্ছে আন্ত আণবিক। আন্ত আণবিক নিরুদন, সেখানে 2 অণু অ্যালকোহল থেকে জল অপসারিত হবে। তাপমাত্রা কম 140 ডিগ্রি সেন্টিগ্রেড, পাওয়া যাবে ইথার। এখানে যে জলটা অপসারিত হলো এই 2 অণু অ্যালকোহলের ভিন্ন ভিন্ন অণু থেকে, একটা থেকে H একটা থেকে OH, ফলে উৎপন্ন হলো ডাইইথাইল ইথার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহলের নিরুদন 2 রকম হয়, একটা অন্ত আণবিক নিরুদন ইন্ট্রামলিকুলার আর একটা আন্ত আণবিক ইন্টারমলিকুলার। এই 2 রকম নিরুদন বা ডিহাইড্রেশন হতে পারে। কোন অ্যালকোহলে কতগুলি OH মূলক আছে সেটা আমরা কিভাবে জানব? অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করতে হবে PCl5। অ্যালকোহলের সঙ্গে PCl5 এর বিক্রিয়াতে অ্যালকিল ক্লোরাইড, POCl3 আর HCl, যত অণু HCl উৎপন্ন হবে সেই অ্যালকোহলে ততগুলো OH মূলক বর্তমান। এই বিক্রিয়া দিয়ে এটা আমরা বলে দিতে পারি। শনাক্তকরণ, প্রথমে আসি মিথানল। মিথানল শনাক্তকরণের যে পদ্ধতি বা পরীক্ষা সেটাকে বলা হয় অয়েল অফ উইন্টারগ্রিন পরীক্ষা। পরীক্ষাটা কিরকম? স্যালিসাইলিক অ্যাসিড প্লাস মিথানল, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করলে পাওয়া যাবে মিথাইল স্যালিসাইলেট। এটাকে বলা হয় অয়েল অফ উইন্টারগ্রিন, সুমিষ্ট গন্ধ পাওয়া যায়। এই পরীক্ষা দিয়ে সহজেই মিথাইল অ্যালকোহল শনাক্ত করা যায়। আর ইথাইল অ্যালকোহল শনাক্ত করতে গেলে যেটা আমরা আগের দিন পড়েছি আয়োডোফর্ম পরীক্ষা। ইথাইল অ্যালকোহল প্লাস I2 প্লাস NaOH, উত্তাপ দিলে আয়োডোফর্মের পদক্ষেপ পড়বে হলুদ রঙের, HCl হলো Na, NaI
H2O। এই আয়োডো ফর্ম পরীক্ষা দিয়ে আমরা ইথাইল অ্যালকোহল শনাক্ত করতে পারি। এই পরীক্ষার নিশ্চয়ই ইথাইল অ্যালকোহল দেবে না। তো আমরা অ্যালকোহলের উপর আজকে যে আলোচনাটা করলাম সেটা তোমরা বই থেকেও পড়বে, পড়ার পর তোমাদের ভিতরে মনে যে প্রশ্নগুলো আসবে আমাকে জানাবে, চেষ্টা করবো উত্তর দেওয়ার। আমরা এই চ্যাপ্টারের বাকি যে অংশ থাকলো সেটা নেক্সট ডেটে আলোচনা